এইবার তোমাদের এর আগে লাস্ট যে বিষয়টাকে পড়ানো হয়েছিল সেটা হচ্ছে উস্থিতিবিদ্যার যে চ্যাপ্টারটা, সেখান থেকে প্লবতা সম্পর্কে যে ধারণা, সেই ধারণাটা তোমাদের আশা করি পরিষ্কার হয়েছে। প্লবতার যে ধারণাগুলো সেগুলো যত ছোট ছোটোভাবে তোমাদের দেওয়া যায় আমি চেষ্টা করেছি। আজকে যে বিষয়টা নিয়ে পড়ব সেটা উস্থিতিবিদ্যারই অন্তর্গত একটা বিষয়, সেটা হচ্ছে মিশ্রণের ঘনত্ব। কিরকম মিশ্রণ? ধরো তরল মিশ্রণের ঘনত্ব, দুটো তরলকে তুমি মিশিয়েছ, তার ঘনত্ব কি পরিবর্তন হবে, ঘনত্বে কি ঘটনা ঘটবে, সেটা নিয়ে আজকে প্রথমে শুরু করেছি। তো তোমরা জানো যে ধরো এখানে একটা লিকুইড আছে, সেই লিকুইডটার ভর হচ্ছে m1, তার যে আয়তন অধিকার করেছে আয়তন হচ্ছে v1 এবং ঘনত্ব d1 বলল। একইভাবে আর একটা লিকুইড আছে, তার ভর হচ্ছে m2, তার আয়তন হচ্ছে v2, তার ঘনত্ব হচ্ছে d2। এবার তুমি দুটো লিকুইডকে মিশিয়ে দিলে একটা পাত্রে এই দুটো লিকুইডকে মেশানো হয়েছে। যে দুটো লিকুইডকে মেশানো হয়েছে সে দুটো লিকুইড পরস্পরের সাথে মিশে যায় না, ধরো তাদেরকে মেশানো হয়েছে। এইবার মানে বিক্রিয়া করে না, মেশানো যায় না ভুল হলো, বিক্রিয়া করে না, পরস্পরের সাথে বিক্রিয়া করছে। এবার ধরো তুমি যদি দুটো গ্যাসকে মেলাও বা দুটো কঠিনকে মেলাও বা তরলের সাথে কঠিনকে মেলাও, যাই মেলাও না কেন, যে মিশ্রণটা তৈরি হবে সেই মিশ্রণের কিন্তু ভরটা কিন্তু অপরিবর্তিত থাকবে। কিন্তু আয়তন, ধরো এর আয়তন v1, এর আয়তন v2, একমাত্র কিন্তু তরল পদার্থের ক্ষেত্রেই আয়তনটা কি হয়ে যাবে v1 প্লাস v2, কিন্তু এক্ষেত্রে হবেই। অন্যান্যগুলোতে হবে কি হবে না আমরা বলতে পারছি না। ধরো তুমি জলের মধ্যে চিনি মিশিয়ে দিলে, ঠিক আছে, আয়তনটা যে জলের আয়তন এবং চিনির আয়তন হবে তা কিন্তু নাও হতে পারে, ঠিক আছে, আয়তনের পরিবর্তন হতে পারে। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু আয়তনটা কি হবে v1 প্লাস v2। তাহলে যে তরলটা হলো সেই তরলটার নতুন ভর কত হলো? নতুন ভরকে ধরো বড় হাতের M, ক্যাপিটাল M নাম দিলাম, তার মান কত হচ্ছে? তার মান হচ্ছে m1 প্লাস m2। অনুরূপভাবে যে নতুন লিকুইডটা হয়েছে তার আয়তন বা ভলিউমটা কত হবে? v1 প্লাস v2। এবার তোমরা ঘনত্বের ফর্মুলা কি জানো? ঘনত্ব d সমান সমান তোমরা কি জানো? ভর বাই আয়তন। তাহলে ভর হচ্ছে m1 প্লাস m2 ডিভাইডেড বাই আয়তন হচ্ছে v1 প্লাস v2। তাহলে এই হয়ে গেল নতুন যে তরলটা, সেই তরলটার ঘনত্বের মান। এবার এখান থেকে দুটো প্রবলেম তোমাদের দেয়। কি প্রবলেম? ধরো এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। দুটো প্রবলেমের মধ্যে প্রথম প্রবলেম হচ্ছে, ধরো যে দুটো লিকুইডকে মেশানো হয়েছিল তাদের ভর সমান। তাহলে কি হচ্ছে? 1 নম্বর ভর সমান, অর্থাৎ m1 সমান সমান m2। তাহলে d সমান সমান কি হবে দেখা যায়। এবার বললো উপরে m1 প্লাস m2 আছে, তাহলে তুমি দেখলা m1 প্লাস m2 এর জায়গায় তুমি দেখলা m1 ডিভাইডেড v1। এবার যেহেতু ভর সমান, এই v কে তুমি কোনোভাবে ভর দিয়ে আনো। তোমরা জানো আয়তন সমান সমান ভর বাই ঘনত্ব, এই ফর্মুলা তোমরা জানো। তাহলে v1 এর জায়গায় তুমি দেখলে m1 ডিভাইডেড বাই d1। অনুরূপভাবে v2 এর জায়গায় কত আসবে? m2 বাই d2। কিন্তু যেহেতু m1 আর m2 সমান, তাহলে ওখানে m1 বাই d2 লিখে রাখবে। এবার দেখো উপরে আসবে 2m1 আর নিচে আসবে হচ্ছে, এখান থেকে m1 কমন যাবে, আসবে ব্র্যাকেটে 1 বাই d1 প্লাস 1 বাই d2। কাটাকাটি যাবে, লসাগু টসাগু করবে, দেখবে চলে আসবে 2d1 d2 ডিভাইডেড বাই d1 প্লাস d2। অর্থাৎ নতুন যে পদার্থ হলো, সেই যে তরল দুটো নিয়েছিল তাদেরকে যদি সম ভরে মেশাও, তাহলে ঘনত্ব কিন্তু d1 প্লাস d2 হচ্ছে না। কত হচ্ছে? 2d1 প্লাস d2 বাই d1 প্লাস d2 নতুন আসে। এবার একজন বলবে যে স্যার আপনি তো ভর সমান মেশালেন, আমি ভর সমান মেশাবো না, ফর্মুলাটা লিখে রাখছি। d সমান সমান m1, এটা জেনারেল ফর্মুলা, বা প্লাস m2 ডিভাইডেড বাই v1 প্লাস v2, এটা জেনারেল ফর্মুলা লিকুইড মেশানোর ক্ষেত্রে। এবার 2 নম্বর কেস কি? 2 নম্বর তুমি বললা যে তাদেরকে সম আয়তনে মেশানো হচ্ছে, অর্থাৎ v1 ইকুয়াল টু v2। এবার তুমি d এর ফর্মুলা চলে গেল, নিচে কি আছে? নিচে আছে v1 প্লাস v2, v2 এর জায়গায় v1 লিখে দিলে। উপরে কি আছে? উপরে আছে m1।
এবার তুমি ভর মানে জানো আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে যেখানে m1 আছে সেখানে তুমি দেখলা v1 ইন্টু তার ঘনত্ব হচ্ছে d1। অনুরূপভাবে যেখানে m2 আছে সেখানে হবে v2 ইন্টু d2, কিন্তু তুমি জানো v1 আর v2 সমান, তাহলে ওখানে লিখে দিলাম v1 ইন্টু d2, মানে v1 আর v2 সমান বলে v2 এর জায়গায় v1 লিখে দিলাম। উপর থেকে v1 কমন আসলো, d1 প্লাস d2 মানে d1 প্লাস d2 ডিভাইডেড বাই 2v1, v1 v1 কেটে গেল, উত্তর আসলো d1 প্লাস d2 ডিভাইডেড বাই 2। অর্থাৎ যে তরল দুটো ছিল তাদের ঘনত্বকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করো, অর্থাৎ ঘনত্বের যদি গড় নাও সেই গড়টাই হবে নতুন ঘনত্ব। তাহলে আমরা কি দেখলাম, যদি সমভরে মেশানো যায় তাহলে নতুন ঘনত্ব হয়ে যাবে 2d1 d2 বাই d1 প্লাস d2, আর যদি সম আয়তনে মেশাও তাহলে কিন্তু d ইকুয়াল টু হয়ে যাবে যে দুটো তরল নিয়েছিল তাদের ঘনত্বের গড়। এই হয়ে গেল একটা থিওরি, এটা তোমাদের বইও আছে। এটা কিন্তু তরলের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ তরল না হয়ে যদি তুমি গ্যাস বা কঠিন নিতে তাহলে এখানে নিচের ফর্মুলাটা নাও হতে পারতো। যখন যে প্রবলেম আসবে সেই অনুযায়ী আমরা এইটাকে নির্ধারণ করব, এই ফর্মুলাটা ডি এর ফর্মুলা কি হবে। তরল হলে এই গল্পটা হবে। নেক্সট যে জায়গাটাতে যাব তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে পাস্কেলের সূত্র। তোমরা এর আগে অনেকবার পাস্কেলের সূত্র ক্লাস 7 থেকে পড়ে আসছো, যে পাস্কেলের সূত্র কি হয়তো তোমাদের বললে অনেকের মনেও আছে, মুখস্থ বলে দিতে পারবে। কিন্তু পাস্কেলের সূত্রের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের এই ফ্লুইড মেকানিক্স বা উৎস্থিতিবিদ্যা চ্যাপ্টারে কিন্তু প্রযোজ্য। কিরকম পাস্কেলের সূত্র কি বললো তাহলে আগে দেখে নিই। পাস্কেলের সূত্র বললো, ধরো কোনো একটা জায়গাতে এরকম একটা জায়গা আছে, সেই জায়গাতে এর মধ্যে লিকুইড বা গ্যাস মানে ফ্লুইড মানে প্রবাহী ধরো আবদ্ধ অবস্থায় আছে, জল হতে পারে, গ্যাস হতে পারে, যা কিছু হতে পারে। এইবার তুমি এখানে কি করলে, কিছু ছিদ্র করে দিলে। ছিদ্র আছে মানে ছিদ্র কেন বললাম, যে এই ছিদ্রতে গ্যাস বা ফ্লুইড বাড়ানোর একটা প্রবাবিলিটি আছে, মানে বেরোতে পারে। এবার তুমি কি করলে, এই যে বডিটা, এই বডিটাকে বাইরে থেকে প্রেসার দিলে, ধরে চাপ দিলে। ধরো এটা একটা যে ফর্ম তোমরা ইয়েটা করেছিলে সেটা একটা রাবার ডিউস বল নিয়ে, বলের মধ্যে জলে ডুবালো বলটাকে, ওই ছিদ্রের মধ্যে দিয়ে জল ঢুকে গেল, এবার তুমি ওই বলটাকে প্রেস করলে। ঠিক একই রকম বস্তুটাকে যদি তুমি প্রেস করো তার মানে বস্তুটার উপর কি প্রয়োগ করছো, একটা চাপ প্রয়োগ করছো। পাস্কেল বলল যে চাপটা তুমি দেবা সেই চাপটা যেখান দিয়ে রিলিজ হওয়ার চান্স পাবে, মানে চাপটা বেরিয়ে যাওয়া, নিষ্ক্রমণ যেখান থেকে হতে পারবে। ধরো ছিদ্রের পথে এখান থেকে লিকুইড নিষ্ক্রমণ হওয়ার চান্স আছে, এখানে চান্স আছে, এখানে চান্স আছে। যেখানে লিকুইড বা ফ্লুইড নিষ্ক্রমণ হওয়ার চান্স আছে সেখান থেকে নিষ্ক্রমণ হবে। সেইখানে যে চাপটা হবে, অর্থাৎ এখানে যে চাপটা হবে সেই চাপটা অপরিবর্তিত, এবং তুমি যে মানে চাপটা সেখানে প্রয়োগ করেছিল সেই চাপের সঙ্গে এই চাপগুলো প্রত্যেকটা কি হবে, সমান হবে। অর্থাৎ তুমি যদি এর মধ্যে পি প্রেসার দাও তাহলে এখানেও প্রেসার হবে পি, এখানেও প্রেসার হবে পি, এখানেও প্রেসার পি, সব জায়গায় প্রেসারের মান কি হবে, পি। তাহলে পাস্কেলের সূত্র কি বললো, পাস্কেল বলল যে কোনো একটা আবদ্ধ প্রবাহীর উপর, মানে কোনো জায়গায় আবদ্ধ করা আছে, যদি বাইরে থেকে প্রেসার তুমি প্রয়োগ করো তাহলে সেই প্রেসারটাই যেখান দিয়ে উন্মুক্ত হতে পারবে সেখান দিয়ে সমমানে উন্মুক্ত হবে, মানে একই মানে যাবে। এবার একজন বললো যে তাহলে স্যার এখানকার প্রেসার, এখানকার প্রেসার, এখানকার প্রেসার, এখানকার প্রেসার তো সমান, তাহলে স্যার এখানে কি বল সমান? এইবার দেখো, আমরা লিকুইডের ক্ষেত্রে কিন্তু বল বলি না, আমরা বলি ঘাত। তাহলে তোমরা বলো যে ঠিক আছে স্যার একই তো ব্যাপার, তাহলে এখানে কি ঘাত, এখানকার ঘাত, এখানকার ঘাত, এখানকার ঘাত কি সমান? তাহলে ঘাত মানে কি, ঘাত মানে হচ্ছে বলের অনুরূপ। তাহলে এফ, তো এফ ইকুয়াল টু কি জানো, এফ ইকুয়াল টু জানো চাপ ইন্টু ক্ষেত্রফল, এটা জানো। এইবার এখানে চাপ সমান, কিন্তু এই ছিদ্রগুলোর যদি ক্ষেত্রফল অসমান হয় তাহলে কিন্তু প্রত্যেকটা বিন্দুতে ঘাতের মান কি হবে, আলাদা হবে। তাহলে তুমি বুঝতে পারছো যে ক্ষেত্রফলের মান যত বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল যত বাড়বে তত কিন্তু ঘাত বাড়বে। তাহলে এখানকার ঘাতকে তুমি ধরো বললা F1, তাহলে F1 ইকুয়াল টু হবে P ইন্টু A1। F2 পরেরটাতে যদি বলো তাহলে বলবা P ইন্টু A2, কারণ Pটা এক আছে। F3 যদি বলো তাহলে P ইন্টু A3। তাহলে দেখো তুমি F1 বাই F2 যদি করো তাহলে F1 বাই F2 সমান সমান, দেখো P কেটে যাচ্ছে, A1 বাই A2, অর্থাৎ 1/2, এদিকেও আছে 1/2। এর আগে তোমাদের বলেছিলাম যদি কখনো 1/2 ইকুয়াল টু 1/2 হয় তাহলে সেটাকে সমানুপাতিক ফর্মুলা আমরা বলি।
তার মানে এখান থেকে বলা যাচ্ছে যে ঘাত সমানুপাতিক ক্ষেত্রফল, ক্ষেত্রফল যত বাড়বে ঘাত তত বাড়বে। তুমি এমনিও বলতে পারতা পিটা সব জায়গায় কনস্ট্যান্ট, তাহলে এটা যদি ধ্রুবক হয় তাহলে সমান সমানের পাশে যদি একটা ধ্রুবক থাকে তাহলে সেই ধ্রুবককে উঠিয়ে দিলে এফ সমানুপাতিক এ তোমরা এমনিই বলতে পারো। তাহলে এই হয়ে গেল পাস্কেলের সূত্র। এবার পাস্কেলের সূত্রের প্রয়োগ যেখানে, সেই প্রয়োগটা কিন্তু তোমাদের ক্ষেত্রে প্রচন্ড ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ঘাত বৃদ্ধির নীতি। মানে তুমি ঘাত বাড়াবে, মানে বল বাড়াবে। ঘাত মানে বল। কি করে বাড়াবে দেখো, এখনই যেটা বলছি একই জিনিস কিন্তু একটু অন্যভাবে প্রকাশ করা হয়েছে। কিরকম? ধরো এখানে দুটো চোঙ আছে, এরকম একটা চোঙ, একটা মোটা চোঙ, আর এখানের সঙ্গে একটা কানেকশন করা আছে করে এখানে আর একটা চিকন চোঙ লাগানো আছে। এরকম চিকন চোঙ, এখানে আর একটা চিকন চোঙ লাগানো আছে, বুঝতে পারছো? এখানে আর একটা চিকন চোঙ এরকম করে লাগানো আছে। এইবার তুমি এইখানে গোটাটা লিকুইড দিয়ে ফিল, এখানে আর এখানে লিকুইড, একই লিকুইড আছে। আর তোমরা জানো যে যে কোনো লিকুইড সমোচ্চশীলতা ধর্ম প্রদর্শন করে। কেন করে সেগুলো কিন্তু আমরা আগের ভিডিওতে বলেছি, যে সব জায়গায় যাতে চাপের মানটা সমান হয় সেই জন্য করা হয়। কিভাবে না সেগুলো বলেছি। যারা নতুন এই ভিডিওটা দেখছো তারা পুরোনো ভিডিওগুলো দেখে নিলে এটা বুঝতে পারবে। তাহলে দুই দিকে লিকুইডের লেয়ার সমান আছে। এবার তুমি কি করলা, এর উপর একটা পিস্টন রাখো। এবার মাথায় আসবে যে স্যার পিস্টন মানে কি? পিস্টন মানে তোমরা অনেক সময় দেখবা যে আমাদের যে টিউবওয়েল আছে, টিউবওয়েলের মধ্যে হ্যান্ডেলটা যেটা চাপা দাও, একটা জিনিস উপর নিচে এরকম যাতায়াত করে, মানে মুভ করতে পারে, এরকম একটা রবারের জিনিস। ঠিক ওরকম একটা জিনিসকে এখানে রাখলে যেটা এখান থেকে মুভ করতে পারে, উপর নিচে উঠতে পারে। তুমি এখানেও একটা কিন্তু এরকম একটা পিস্টনের মতো দিয়ে দেবে। এবার এই পিস্টনের উপরে তুমি W1 একটা ওয়েট চাপালে, W1 ওজন চাপালে। তাহলে এই ওজন যেই তুমি চাপালে এটা নিচের দিকে নেমে আসলো, তাহলে ধরো পিস্টনটা এখানে চলে আসলো। যে দূরত্বটা আসলো পিস্টনটা, সেটাকে আমি D1 নাম দিলাম। এবং এটার যে ক্ষেত্রফল, এই যে মুখটার ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাকে আমি A1 নাম দিলাম। এখন তোমাকে জিজ্ঞেস করা হলো, হ্যাঁ রে এখানে কত প্রেশার পড়লো রে? তুমি সঙ্গে সঙ্গে উত্তর দেবে প্রেশার মানে আমরা জানি বল বাই ক্ষেত্রফল। বল মানে এক্ষেত্রে ওজন, ওজনের মান W1, তাহলে W1 বাই A1। তাহলে সঙ্গে সঙ্গে তুমি বললা তাহলে আমি এটা একটা আবদ্ধ লিকুইড। দেখো এই লিকুইডটা আবদ্ধ, দুটো পাত্রের মধ্যে সীমাবদ্ধ। এবার আমি লিকুইডের উপর যে প্রেশার দিব, সেই প্রেশার যেখান যেখান দিয়ে রিলিজ হওয়ার চান্স পাবে সেখানে সমমানে রিলিজ হবে। এবার লিকুইডকে বলা হলো, হ্যাঁ রে তুই কোথায় কোথায় রিলিজ হতে পারবি? বললো দেখুন এখানে তো আটকা, এখানে আমি যেতে পারবো না, এখানে নিচে আটকা, এখানেও আমি কিছু করতে পারবো না, কিন্তু এইখানে আমি প্রয়োগ করতে পারবো, কারণ এটা উপরে ওঠার একটা চান্স আছে, তাহলে এখানে একটা রিলিজ করার জায়গা আছে। ও বললো আমি কিন্তু এখানেও পি রিলিজ করবো, একই চাপ। তো বললো তাহলে বল কত দিবি? বললো ধরেন বল দিলাম W, তাহলে এখানে একটা উপরের দিকে W2 বল দিলাম। তাহলে এটার ক্ষেত্রফল কত? বললো এটার ক্ষেত্রফল A2। তাহলে এখানে প্রেশার কত? প্রেশার ইকুয়াল টু W2 ডিভাইডেড বাই A2। একজন বললো যে এই প্রেশার আর এই প্রেশার তো সমান হবে, কারণ পাস্কাল বলেছে। তাহলে W1 বাই A1 ইকুয়াল টু W2 বাই A2 হবে। তাহলে এখান থেকে তুমি পাবা W2 সমান সমান W1 ইন্টু A2 বাই A1। তাহলে দেখো তুমি বল প্রয়োগ করেছিলে W1, পেলে হচ্ছে W2। কি কাজে লাগবে দেখো, তুমি যদি বলো যে A1 এর তুলনায় আমি A2টাকে 100 গুণ বেশি নিয়েছি, A1 এর তুলনায় A2কে আমি 100 গুণ বেশি নিয়েছি, তাহলে এটার মান 100। তাহলে তুমি যে বলটা প্রয়োগ করেছো পাচ্ছ তার থেকে 100 গুণ বেশি, কারণ এটার মান 100। তাহলে W2 ইকুয়াল টু কত পাচ্ছ? 100 W1। যদি 100 হয় তাহলে পাবে 100 W1। তার মানে A2র মান তুমি A1 এর থেকে যত গুণ বড় নিবা, তুমি এখানে বলটা কিন্তু তত বেশি পাবা, মানে ঘাতটা তত বেশি পাবা। তাহলে ঘাতটা বাড়িয়ে দিচ্ছ, সেই জন্য এটাকে বলা হয় ঘাত বৃদ্ধির নীতি। এটাকে বলা হয় ঘাত বৃদ্ধির নীতি। অ্যাপ্লিকেশন কোথায় তোমরা দেখেছো? তোমরা ধর্ম কাটা নামে একটা জিনিস ওই বিভিন্ন হাই রোডের পাশে দেখো যে সেখানে গাড়িকে ওয়েট করানো হয়। কিভাবে ওয়েট করানো হয়? বা যেখানে তোমাদের শোরুম টোরুম থাকে গাড়ির, সেখানে ধরো গাড়িকে একটু উপরে উঠিয়ে কাজ করতে হবে। তো গাড়ির ওজন তো ধরো সাপোজ আমি ধরলাম খুব কম হলে 500 কেজি গাড়ির ওজন। তো এই 500 কেজিকে তুমি উঠাবা কি করে? হাত দিয়ে তুমি যদি তুলতে চাও তাহলে তো তুমি পারবা না।
তুমি কি করলে, তুমি এখানে ধরো একটা 500 কেজি গাড়িকে চাপিয়ে দিলে, 500 কেজি, ঠিক আছে? তাহলে গাড়িটার ওজন কত? 500 কেজি। এবার নিশ্চয়ই এটা নিচের দিকে পড়ার কথা। তুমি কি করলে, এইখানে এই যে ঠিক এই জায়গাটাতে তুমি একটা 5 কেজির বাটখারা চাপিয়ে, 5 কেজির একটা বাটখারা চাপিয়ে দিলে, আর এটার ক্ষেত্রফলের তুলনায় ধরো এটার ক্ষেত্রফলটা 100 গুণ বেশি। তাহলে A2টা A1 এর থেকে 100 গুণ বেশি, আর তুমি W1 দিয়েছো 5 কেজি। তাহলে তুমি যদি W1 এর জায়গায় 5 কেজি বসাও আর A2/A1 এর জায়গায় যদি 100 বসাও, তাহলে দেখো W2 = 500 কেজি। তাহলে 500 কেজি তুমি দিচ্ছ কত? 5 কেজি, পাচ্ছ কত? 500 কেজি। তাহলে এই 500 কেজিটা কোন দিকে উঠবে? উপরের দিকে চেষ্টা করবে ওকে তোলার, আর গাড়িটা কোথায় থাকবে? উপরে বসে থাকবে। এবার এই 500 কেজি চেষ্টা করছে নিচে নামানোর, এই 500 কেজি চেষ্টা করছে উপরে ওঠানোর। যেহেতু দুটো সমান, তার মানে গাড়িটা এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকবে। তাহলে তুমি বুঝতে পারছো যে গাড়িটা দাঁড়িয়ে আছে, তার মানে গাড়ির ওপরে বা নিচে কোনো বল নেই। তো নিচ থেকে কত বল দিচ্ছে? 500 কেজি। তাহলে গাড়িরও ভর কত হবে? নিশ্চয়ই 500 কেজি। কারণ এটা যদি না হয় তাহলে কিন্তু হয়, যদি এটা গাড়ির ওজন যদি বেশি হয় তাহলে এটা নিচে নামবে, আর এটা যদি বেশি হয় তাহলে এটা উপরে উঠবে। যেহেতু ব্যালেন্স হয়ে গেছে, তাহলে কিন্তু তুমি এখান থেকে বুঝে যাবা যে গাড়ির ওজনটা আমি বার করতে পেরেছি। কারণ গাড়ির ওজন তো দাঁড়িপাল্লাতে বসিয়ে করানো সম্ভব না। আমি ওজনকে 5 কেজি বললাম, অ্যাকচুয়ালি এটা ভর 5 কেজি। ভরকে জি দিয়ে গুণ করলে ওজন পাওয়া যায়, জানো? আমি জিটাকে ধরলাম, ঠিক আছে? মানে মনে মনে ওইভাবে ক্যালকুলেশনটা করবো। মানে তুমি জি বসাতে পারো, তাহলে এখানে যেটা পাবা সেটা ওয়েট, মানে ওজন পাবা, বল পাবা। আবার বলকে যদি জি দিয়ে ভাগ করো তাহলে ভর পাবা। মানে ঘুরে ফিরে ব্যাপারটা একই আসছে। সেজন্য আমি ভর দিয়ে গোটাটা বললাম, অ্যাকচুয়ালি ওজন ভর। তাহলে আশা করি তোমরা ঘাত বৃদ্ধির নীতিটা বুঝতে পেরেছো। লাস্ট লাইনটা বুঝতে পারলো তো? যাই দেখো, আমি W1কে ওজন বলেছি, কিন্তু 5 কেজি হচ্ছে ভর। ভর তো আর ওজন সমান না। তাহলে তুমি এখানে কত পেতা? তুমি পেতা নিচের দিকে 5G। তাহলে W2-র মান কত হতো? W1 × A2 / A1। W1 এর মান কত? 5G। আর A2/A1 এর মান কত? 100। তাহলে এখানে কত? 500G পাচ্ছ। এটা বল। তার মানে এই ওজনটা উপর দিকে কাজ করছে। এবার যদি তুমি বলতে যে না, তাহলে ভর কত? তাহলে আবার তাকে জি দিয়ে ভাগ করতে হতো। তার মানে ঘুরে ফিরে 500 কেজি আসছে। তার মানে 500 কেজির গাড়িকে 5 কেজি ব্যালেন্স করে দিল। ঠিক আছে? অনেক সুবিধা। ঠিক আছে? নাহলে তোমরা গাড়ির ওয়েটকে কিন্তু মেজার করা যেত। তো এইভাবে আমরা ঘাত বৃদ্ধির নীতি প্রয়োগ করি। তাহলে যখনই ঘাত বৃদ্ধির নীতির যে থিওরি আসবে, তোমরা লাস্ট অব্দি যেটা মনে রাখবা ফর্মুলাটা, যে বড়টাতে, বড় ক্ষেত্রফলে বা যে কোনো ক্ষেত্রফলে যে বলটা পাবো F2, সেই F2 যেটা প্রয়োগ করেছি F1 × A2/A1। আমি W2 দিয়ে বলেছিলাম W2 = W1 × A2/A1। তোমরা F2 = এটা দিয়েও বলতে পারো, কারণ F দিয়ে আমরা বলকে বোঝাই। তাহলে এই হয়ে গেল ঘাত বৃদ্ধির নীতি। আশা করি তোমরা, তাহলে আমরা ঘাত বৃদ্ধির নীতি পেয়ে গেলাম। এইবার তোমাদের মনে কিন্তু একটা দারুণ ব্যাপার আসলো, যে তাহলে দাদা আমরা অল্প বল দিলাম, বেশি বল পেয়ে গেলাম, তার মানে এটা তো একটা দারুণ জিনিস। অল্প কিছু খরচ করে অনেক বড় কিছু পেয়ে যাব। তার মানে এখানে তো আমরা যে এর আগে থেকে শক্তির সংরক্ষণ নীতি যেটা পড়ি, সেই শক্তির সংরক্ষণ নীতি তো এখানে খাটলো না। কারণ আমরা কম শক্তি দিলাম, বেশি শক্তি পেলাম, তাহলে শক্তির সংরক্ষণ নীতি তো খাটছে না। কিন্তু তোমাদের মাথায় থাকতে হবে যে বল মানে কিন্তু শক্তি না, শক্তি মানে কার্য। যে কাজ করব সে কাজটা শক্তিতে পরিণত হবে। তো দেখা যায় কার্য এক আছে কিরকম, সে ধরো আবার যে ছবিটা আমরা দেখি, একই ছবি, তাহলে কি হচ্ছে, এটা সেই মোটা চোখ, একটু ছবিটা খারাপ হচ্ছে কারণ আমি থিওরিটা বুঝিয়ে দিয়েছি। এখন আমাদের ছবিটার থেকেও বেশি থিওরিটা হলো। এবার ধরো এখান থেকে যে পিস্টনটা, সেই পিস্টনটা ধরো D1 নিচে এসেছে, D1। আচ্ছা, বল কত ছিল এখানে? বল ছিল W1, তোমরা F1ও বলতে পারো। তাহলে কার্য কত হলো? কার্য W1 সমান কত আসলে? সমান আসলে F1 × D1। আর তুমি জানো F2 যেটা এখানে বল পেয়েছো, সেটা হচ্ছে F1 × A2/A1। একটু আগে এটা প্রমাণ করেছি। এবার একে বলা হলো যে তুমি যে এখান থেকে এখানে আসলে, তাতে কি হলো? বলে যে এতখানি জল বা লিকুইড বা প্রবাহী নিচে নেমে গেছে। তো এটা তো আর এই জায়গাটাকে কভার করতে পারছে না। তার মানে নিশ্চয়ই ওই লিকুইডটা বা গ্যাসটা এখান দিয়ে গিয়ে
ওই যে পিস্টনটা, এখানে যে পিস্টনটা আছে সেই পিস্টনটাকে ওপরে তোলার চেষ্টা করবে। কারণ ওই জলটা যদি এখানে আসে, জলটা জায়গা কোনটা অধিকার করবে? নিশ্চয়ই এখানে। তখন এটাকে একটু ধাক্কা দিয়ে উপরের দিকে ওঠাবে, তার মানে এটা উপর দিকে ওঠার চেষ্টা করবে। তো ধরো এটা উপরে উঠেছে D2, তাহলে ও কার্য কত করলো? বলো আমি কার্য করলাম W2 সমান সমান F2 ইন্টু D2। জানো এবার F2 এর মান কত? F2 এর মান তোমরা কি জানো? এবার এদেরকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার এখানে কত আয়তনের জল নিচে নামলো? বললো এটা তো A1 আর এই দৈর্ঘ্যটা হচ্ছে D1। এবার তোমরা আয়তন মানে জানো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। যেমন চোঙের ক্ষেত্রে তোমরা চোঙের আয়তনের ফর্মুলা কি জানো? পাই আর স্কোয়ার ইন্টু এল। দেখো এই পাই আর স্কোয়ার হচ্ছে এই বৃত্তটার ক্ষেত্রফল মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু এল। এল মানে কিন্তু উচ্চতা বা দৈর্ঘ্য। তাহলে এখানে আয়তন কত? বললো এখানে আয়তন হচ্ছে A1 D1। আচ্ছা এখানে আয়তন কত? বললো এটার তো ক্ষেত্রফল ছিল A2 আর এটা উঠেছে D2, তাহলে এখানে আয়তন হবে A2 D2। নিশ্চয়ই এই দুজন সমান। কেন? কারণ যতটা তরল এখানে এসেছে ততটা তরলই কিন্তু এটাকে উপরে উঠাচ্ছে। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ কত পাচ্ছ? D2 সমান সমান A1 D1 বাই A2 পেলাম। এবার এখানে মানগুলো F2 এর মান কত পেয়েছিলাম? F2 এর মান পেয়েছিলাম F1 ইন্টু A2 বাই A1। D2 এর মান কত পেয়েছো? D2 এর মান পেয়েছো A1 D1 বাই A2। দেখো A2 A2 কেটে যাচ্ছে, A1 A1 কেটে যাচ্ছে, F1 ইন্টু D1 মানেই W1। তার মানে তুমি এখানে যে পরিমাণ কার্য করেছো, যে পরিমাণ শক্তি তুমি দিয়েছো তরলকে, সেই পরিমাণই কাজ ও করেছে এটাকে উঠিয়ে। মানে উঠাতে গেলে কিছু কাজ করতে হবে, তার মানে W2 সেই কাজটা তুমি পেয়েছো। তাহলে এখানে তুমি কাজ করলা, সেই কাজটাই তুমি এখানে পেলা। তাহলে কাজের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ শক্তির সংরক্ষণ নীতি যেটা সেটা কিন্তু এখানে প্রযোজ্য। শক্তি সংরক্ষণ নীতি কিন্তু কোনো ক্ষেত্রে লঙ্ঘিত হবে না। হ্যাঁ অপচয় হতে পারে, কিছু হয়তো ঘর্ষণজনিত তাপে নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু সেই যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু এখানে আমরা কল্পনা করছি না, আমরা ধরছি অপচয় হচ্ছে না। তাহলে যে পরিমাণ শক্তি এখানে দিয়েছি সে পরিমাণ শক্তি এখানে পেয়েছি, অর্থাৎ শক্তির সংরক্ষণ নীতি যেটা সেটা কিন্তু এক্ষেত্রে প্রযোজ্য বা প্রয়োগ করা যাচ্ছে। পরীক্ষায় কিন্তু তোমাদের এই প্রশ্নটা খুব আসে যে ঘাত বৃদ্ধির নীতিতে শক্তির সংরক্ষণ নীতি কিভাবে প্রযোজ্য হয়। হয়ে গেল এই গল্প। এইবার তোমাদের মধ্যে একজন বললো যে দাদা আমি এতে খুশি না। আমি বললাম কেন খুশি না? বললো যে আমি A2 ইন্টু A1 এই গুণ বল পাচ্ছি। মানে কি? মানে হচ্ছে যে দাদা আমি যদি F1 দেই তাহলে আমি পাবো F1 ইন্টু A2 বাই A1, মানে F2 ইকুয়াল টু এটা হবে। বললো যে A2 বাই A1 যত গুণ বেশি হবে তত বেশি F1 পাবো। তো আমি কি আরো বেশি বল পেতে পারি? মানে আরো কোনো প্রয়োগ? কারণ মানুষ তো সর্বদা মানে উচ্চাকাঙ্ক্ষা মানুষের মধ্যে বর্তমান, তাই সহজে কিন্তু তৃপ্ত হয়। তো সবাই প্ল্যানে নেমে গেল যে না আমাদের আরো বেশি আমাদের বল তৈরি করতে হবে, মানে ঘাত তৈরি করতে হবে। নেমে গেল মানুষ কোনো একটা বুদ্ধি বার করা যায় কিনা। এবার বুদ্ধিও কিন্তু বার করে ফেলল। বুদ্ধি যে জায়গাটাতে বার করলো সেই জায়গাটার নাম অনেক কঠিন, নাম হচ্ছে হাইড্রোলিক প্রেস। নাম খুব কঠিন, বইয়ে ছবি টবি দেখবা, দেখে মনে হবে এই জিনিস বোঝা আমাদের পক্ষে সম্ভব না। অ্যাকচুয়ালি ঘাত বৃদ্ধির নীতি যেটা বুঝিয়েছি সেটাই হাইড্রোলিক প্রেসেও প্রযোজ্য। একটু ছবিটা একটু কঠিন, তাহলে ছবিটা একটু আঁকানোর চেষ্টা করি। ছবি আমার হাতে খুব একটা ভালো হয় না, আমি চেষ্টা করছি যাতে বোঝার মতো ছবি তোমাদের আমি আঁকাতে পারি, মানে একটু বুঝতে পারি। কিরকম? ধরো এখানে একটা পাত্র নিয়েছি, এখানে একটা পাত্র নিলাম, সেই পাত্রটা নিয়ে পাত্রের এখানে একটা ভাল্ব লাগিয়ে দিলাম। ভাল্ব কি পরে বলছি, ভাল্বটাকে পরে বলছি। এখানে একটা ভাল্ব লাগানো আছে এবং এই জায়গাটাতে একটা টিউব, নিচের দিকে এখানে একটা বড় পাত্র রাখা আছে। এই টিউব থেকে জল বেরোতে পারে না, এই ভালভের কাজ কি হবে? দেখো এই জায়গাটা মুখটাকে সুচালু করেছি, তাহলে এখান থেকে যদি জল ধাক্কা দেয় এটা কিন্তু উপরে উঠে যাবে। উপরে যদি উঠে যায় তাহলে এখান থেকে জল ভেতরে প্রবেশ করতে পারবে। কিন্তু জল যদি এবার নিচে নামতে চায়, দেখো এই মাথাটা কিন্তু সমান আছে, তাহলে এটা খাট করে আটকে যাবে, তার মানে জল কিন্তু নিচের দিকে নামতে পারবে না।
তার মানে এই ভালভের কাজটা কি? ভালভের কাজ হচ্ছে জলকে একদিকে নিয়ে যাওয়া, পাত্র থেকে এখানে নিয়ে যাওয়া। এই চোঙটার মধ্যে, চোঙ থেকে পাত্রতে কিন্তু জল আসতে পারবে না। ভালভ, তোমরা হৃৎপিণ্ডে ভালভ পড়েছো, ঠিক আছে? যে ভালভ, ওখানে ওই ভালভ থাকে, সেখানে সেই ভালভ থাকে, যেটা রক্তের একদিককে পরিবহন করে আর একদিককে বন্ধ করে রাখে। কিন্তু ভালভের কাজ হয়ে গেল। এইবার তুমি কি করলা, এইখান থেকে একটা নল আটকানো আছে, ঠিক আছে? একটা নল গিয়ে এখানে আর একটা পাত্র আছে, এখানে আর একটা বড় পাত্র আছে, সেই পাত্রের নিচে এখান থেকে এসে সেই নল আবার এখানে প্রবেশ করে, এখান থেকে এই গেল, এই নলটা এখান থেকে এসে এখানে গেল, একটু মোটা হয়ে গেল নলটা, বুঝে নিও। এইখানে আবার একটা ভালভ লাগানো আছে, মানে তরলটা এখান থেকে এখান দিয়ে ধাক্কা মেরে উপরে উঠতে পারবে, কিন্তু উপর থেকে নিচে নামতে পারবে। তাহলে এখানেও লিকুইড আছে, এখানেও লিকুইড আছে, এখানেও লিকুইড আছে, এখানেও লিকুইড আছে, লিকুইড আছে। এইবার এই যে পাত্রটা, এই পাত্রের সাইডে আর একটা টিউব আছে, সেই টিউবটা থেকে জল বা লিকুইডটা এই পাত্রে আসার চান্স আছে। এই যে বড় পাত্র, লিকুইড এই হয়ে গেল। এবার দেখো কি হতে পারে, এই পাত্র থেকে লিকুইড এটাতে প্রবেশ করতে পারে, এখান থেকে এখানে যেতে পারে না। এই পাত্র থেকে লিকুইড এখান দিয়ে আসতে পারে, এখান দিয়ে আসতে পারে, এখান দিয়ে এসে এদিকে উঠতে পারে, এখান থেকে এই পাত্রে যেতে পারে না। আর এইখানে একটা স্ক্রু লাগানো আছে, এই স্ক্রুটা যদি তুমি প্যাচ দিয়ে রাখো তাহলে এখান থেকে লিকুইড যেতে পারবে না, আর প্যাচ যদি খুলে দাও এখান থেকে গোটা লিকুইড গিয়ে আবার এই পাত্রে ভরে যেতে পারবে। তার মানে তুমি যে কোনো পাত্র থেকে লিকুইড দিয়ে এখানে ভরতে পারবে, আবার এখান থেকে এখানে নিয়ে যেতে পারবে, সেই ব্যবস্থা এখানে করে দিয়েছি। এবার কি করব, এবার তুমি এখানে এই জায়গাটাতে একটা পিস্টন নাও। পিস্টন কি এর আগে বলে দিয়েছি তোমাদের, একটা পিস্টন আছে। এইখান থেকে একটা এরকম একটা রড লাগানো, এখানে একটা রড এরকম লাগানো, এখানে একটা আংটার মতো লাগানো আছে, মানে স্ক্রু, একটা স্ক্রু লাগানো আছে। এইখানে আর একটা স্ক্রুয়ের দিয়ে আর একটা রড এইভাবে লাগানো, মানে এই রডেরও একটা স্ক্রু আছে, এই রডেরও একটা স্ক্রু আছে, দুটা স্ক্রুকে এখানে নাট দিয়ে লাগানো যায়। তার মানে ওইটার এগেইনস্টে এরকম করতে পারে, নাটটাকে একটু এরকম করে লাগাতে হয়। আর এই জায়গাটাতে এরকম একটা রড এই পিস্টনের সাথে লাগানো থাকে। এই যে জিনিসটা তৈরি হলো, এটা একটা লিভার বলে, তোমরা এর আগে পড়েছ হয়তো কোনো ক্লাসে, 7 বা 8। লিভার মানে যন্ত্র, একটা যন্ত্র যেটা দিয়ে কোনো একটা কাজ আমরা করব। এই যে বিন্দুটা ফিক্সড, সেই বিন্দুটাকে বলা হয় আলম্ব সি, এটাকে বলা হয় আলম্ব। এই বিন্দুটাকে কি বলে? আলম্ব বিন্দু, আলম্ব, এটাকে বলা হয় লিভার। এইখানে আমরা বল প্রয়োগ করব, আমরা এইভাবে চাপ দিব, চাপ দিলে এর এগেনস্টে রডটা নিচে নামবে। তাহলে দেখো এখানে একটা বল পড়বে, এখানে তুমি একটা বল দেবে, তুমি দেবে না, একটা বল পড়বে, সেই বলটাকে আমি W1 নাম দিলাম। তাহলে আমি দিচ্ছি কত? আমি দিচ্ছি W, পাচ্ছি কত? পাচ্ছি হচ্ছে W1। এবার W1 এখানে পড়বে, W1 এখানে পড়লে পিস্টনটা নিচের দিকে নামবে, তার মানে জল নিচের দিকে নামবে। সেই জল তো এখান দিয়ে পাস করতে পারবে না, কারণ ভালভ আছে। তাহলে সেই জল কোথা দিয়ে পাস করবে? এখান দিয়ে গিয়ে এখান দিয়ে পাস করবে, করে এখান থেকে এটাকে উপরে উঠে এখানে জল যেতে পারবে। এখানে স্ক্রুটা আটকানো আছে, জল এই দিক দিয়ে পাস করার কোনো চান্স নেই। এখানে তুমি আর একটা পিস্টন আটকে রেখেছো। এবার এই পিস্টনের এখানে ধরো দুটো লোহার রড লাগানো আছে, এখানে একটা লোহার রড, এখানে আর একটা লোহার রড। অ্যাকচুয়ালি 4টা রড থাকে, আমি 2Dতে আঁকছি। এটা অ্যাকচুয়ালি মোটা, তো এই জিনিসটা অ্যাকচুয়ালি মোটা। আমি সামনেরটা দেখতে পাচ্ছি, পেছনে এরকম দুটো রড আছে, তো পেছনের দুটো রডকে আমি দেখাতে পারছি না। ব্যাপারটা বুঝতে পেরেছো তো তোমরা? এরকম ধরো পাটাতনটা, আমি এই রডটা আর এই রডটা দেখতে পাচ্ছি, পেছনের দুটো রডকে দেখতে পাচ্ছি না। এবার এই মাথায় একটা এরকম আর শক্ত রড আটকানো আছে, হলো। এবার ধরো তুমি এখানে তুলো দিয়ে রেখেছো, তুলো,
তুলো যখন আমরা গাছ থেকে পাই তখন কিন্তু সেই তুলোটা মানে ভুসভুসা থাকে। আমরা দোকানে গিয়ে যে তুলা কিনে বেশ রোল করা তুলো সেটা কিন্তু থাকে না। তো ধরো এখানে ভুসভুসে তুলো, এখানে সব তুলো রাখা আছে, গোল গোল দিয়ে তুলো বোঝাচ্ছি, ঠিক আছে, গোল গোল দিয়ে এবং তুলো বোঝাচ্ছি, তুলো আছে। এবার তুমি কি করলো, তুমি এখান থেকে W1 W বল তুমি দিলে, এখানে W1 পড়লো, পড়ার জন্য পিস্টন নিচে নামলো, জল নিচে নামলো, জল এখান দিয়ে পাস করে এখান দিয়ে গিয়ে জল গেল, সেই জলটা এখানে একটা বল প্রয়োগ করলো, কত W2। সেই W2টা যখনই বল প্রয়োগ করলে এই পিস্টনটা উপরে ওঠার চেষ্টা করলো, পিস্টন উপরে ওঠা মানে তুলা উপরে ওঠা, তাহলে তুলোগুলো উপরে উঠছে, উঠতে উঠতে যখন এই রডটার এখানে গিয়ে তুলোগুলো আটকে যাবে, রডটা তো আটকে রেখেছো, নাট টাট দিয়ে ভালো করে শক্ত করে আটকে রেখেছো, তুলো কিন্তু আর উপরে যেতে পারছে না, কিন্তু নিচ থেকে কিন্তু বল প্রযুক্ত হচ্ছে। তার মানে দেখো তুলোর উপর একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, যে উপরে আটকে এরকম করে জোর করে প্রেশার দিয়ে রেখেছে, সঙ্গে সঙ্গে তুলোটা কিন্তু ওইরকম পাটাতনের মতো একটা শীট তৈরি হয়ে যাবে। সেই শীটটাকে তুমি এখান থেকে বার করে নিয়ে নিলে, তাহলে দেখো তুলোর একটা শীট পেয়ে গেলে। এটা তুলো বললাম। এটা যে কোনো কিছু প্রেস করবার জন্য কিন্তু এই যন্ত্রটাকে কাজে লাগানো হয়, এটাকে বলা হয় হাইড্রোলিক প্রেস। নীতিটা তোমাদের বলে দিয়েছি। এবার কি কি গল্প হচ্ছে, যে আমি W দিয়েছি, W1 পেয়েছি, এই W আর W1 এর মধ্যে কি কোনো সম্পর্ক আছে দেখা যাক। লিভারের ক্ষেত্রে মনে রাখবা, যে লিভার যদি নাও, লিভারের ক্ষেত্রে বল ইন্টু বল বাহু, লিভারের ক্ষেত্রে লিভার যদি লিভার নাও, বল ইন্টু বল বাহু সমান সমান ভার ইন্টু ভার বাহু, এটা হয়। কি ব্যাপারটা বলে দিচ্ছি। বল কত, তুমি প্রয়োগ করেছো W, বল বাহু কত, এই আলম্ব থেকে যেখানে বল প্রয়োগ করেছো তার যে লম্ব দূরত্ব, আমি না এটাকে একটু উপর দিকে, এই রেখাটাকে একটু উপর দিকে উঠালাম, দেখো এটা হচ্ছে লম্ব, এটা অতিভুজটা নিব না, আমি লম্বটা নিব। এই যে দূরত্বটা ধরো এটাকে তুমি x বলবা, তাহলে বল ইন্টু x, তাহলে x কে কি বলছো, বল বাহু। বল বাহুটা কি, আলম্ব থেকে যেখানে বল প্রয়োগ করছো সেই পর্যন্ত লম্ব দূরত্ব। তোমার লম্ব আঁকতে গেলে এখান দিয়ে আঁকতে হতো, তাহলে ছবিটার উপর দিয়ে যেত। দেখো এটা আর এটা কিন্তু একই হয়েছে, সেজন্য আমি একটু উপরে আঁকলাম, এটাকে একটু বর্ধিত করে লম্বটাকে নিয়েছি। সমান সমান ভার, মানে তুমি কত পাচ্ছ, ভার পাচ্ছ W1, ভার বাহু কত, ঠিক আবার আলম্ব থেকে ভার পর্যন্ত লম্ব দূরত্ব, তাহলে এটা আলম্ব থেকে ভার, এটা তাহলে এই পর্যন্ত লম্ব দূরত্ব, মানে এইটুকুকে তুমি y বলো, তাহলে y। তাহলে W1 যেটা তুমি পেলে সেটা কত হলো, W ইন্টু x বাই y। তাহলে তুমি দেখো কি গল্প হচ্ছে, তুমি দিয়েছো W, পাচ্ছ W1, কে বড়, W1 বড়। কেন, কারণ দেখো চিত্র থেকে তুমি বুঝতে পারছো x এর মান y এর থেকে বড়, তাহলে xটা y এর থেকে যত বেশি বড় হবে, যত গুণ বেশি বড় হবে, তত বল তুমি এখানে পেয়ে যাচ্ছ গুণ বেশি। এবার W1 এখানে পড়ছে, তুমি পাচ্ছ W2 এখানে, একটু আগে তোমরা ফর্মুলা পড়েছো, W2 সমান সমান W1 ইন্টু A2 বাই A1 পড়েছো। এবার W1 এর মান কত, W1 এর মান W ইন্টু x বাই y ইন্টু A2 বাই A1। তাহলে দেখো ঘাত বৃদ্ধি কয়বার হচ্ছে, 2 বার। তুমি দিয়েছো W, একবার বৃদ্ধি হচ্ছে লিভারের জন্য, কত গুণ, x বাই y গুণ, x যেহেতু y এর থেকে বড়, তাহলে তুমি এখানে 1 থেকে বেশি একটা সংখ্যা পাবা, তার মানে 1 থেকে বেশি দিয়ে গুণ করলে মানে বড় হয়ে গেল, W এর থেকে বড় হলো। আর ইন্টু A2 বাই A1, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের জন্য বেড়ে গেল। তাহলে বলকে কয়বার বাড়ালা তুমি, ভারকে আমার যেটাকে বলি ঘাত কয়বার বলে, 2 বার, একবার লিভারের জন্য, একবার প্রস্থচ্ছেদের জন্য। বাস তুমি কিন্তু সন্তুষ্ট হলা যে না, আমি আগের বার যতটা ঘাত বৃদ্ধি হয়েছিল তার থেকেও বেশি ঘাত এখানে বৃদ্ধি করতে পেরেছি। এই যে নীতিটা, এই নীতিটা এখানে ঘাত বৃদ্ধির নীতি প্রযোজ্য, এবং শুধু একটা এক্সট্রা জিনিস লাগানো হয়েছে, সেটা হচ্ছে লিভার। লিভারের কনসেপ্ট এখানে বলে দিয়েছি, বল ইন্টু বল বাহু ইকুয়াল টু ভার ইন্টু ভার বাহু। কেন হয় এটা, যখন আমরা একটা ভর কেন্দ্র বলে চ্যাপ্টার আছে সেটা যখন পড়বো তখন সেখানে কিন্তু আমরা এটা পরিষ্কার বুঝতে পারবো যে কেন হচ্ছে। আপাতত একটু মনে রেখো।
তাহলে এই হয়ে গেল আমাদের হাইড্রোলিক প্রেস। এবার যদি তোমাকে বলে যে হাইড্রোলিক প্রেসে শক্তি সংরক্ষণ নীতি প্রযোজ্য হচ্ছে কিনা, ঠিক আগের বারের মতোই কিন্তু আমরা গল্প করব। কীরকম? ধরো এখানে জল নেমেছে D1, তাহলে আমি কার্য করেছি W1 ইন্টু D1। এখানে W2 পড়েছে, কতটা উঠেছে? উঠেছে D2, ধরো এখান থেকে D2 উঠলো, তাহলে কার্য কত হলো? W2 ইন্টু D2। এবার তুমি জানো এখানে যতটা জল নেমেছে এখানে ততটাই জল উঠেছে, তাহলে A1 D1 সমান সমান A2 D2। W2 D2 মানে W2 এর মান কত? W1 ইন্টু A2 বাই A1 ইন্টু A2 বাই A1। আর D2 মান কত? D2 মান দেখো A1 বাই A2 ইন্টু D1। A2 কাটলো, A1 কাটলো, W1 ইন্টু D1। তাহলে দেখো যতটা কার্য এখানে হয়েছে ততটাই কার্য তুমি এখানে পাচ্ছ। তার মানে শক্তির যে সংরক্ষণ নীতি সেটা আবার প্রযোজ্য হচ্ছে। মানে এটা বলার আমার কোনো প্রয়োজন ছিল না, আগের বারে যা গল্প ঘটেছে সেই গল্প এবারও ঘটেছে, একই ক্যালকুলেশন। তাই তোমাদের যদি বলে হাইড্রোলিক প্রেসে শক্তির সংরক্ষণ নীতি প্রযোজ্য হচ্ছে কিনা দেখাও, তাহলে কিন্তু তোমরা এইভাবে একই ওই ঘাত বৃদ্ধি নীতিতে যেভাবে প্রয়োগ করেছিলে একইভাবে কিন্তু এক্ষেত্রেও প্রয়োগ করবে। এই হয়ে গেল হাইড্রোলিক প্রেস। এবার তোমাদের মাথায় আসলো যে এই হাইড্রোলিক প্রেসের কোনো গল্প, এরকম কোনো কিছু কি আমরা বাস্তব জীবনে প্রয়োগ করি? হ্যাঁ, যে জিনিসটা তোমরা খুব ভালোবাসো সেটা হচ্ছে বাইক টাইক ইত্যাদি জাতীয় জিনিসগুলোকে ভালোবাসো। তো এই বাইক যারা পছন্দ করো তারা একটা নির্দিষ্ট ব্রেক, হাইড্রোলিক ব্রেক সম্পর্কে কিন্তু তোমরা অবহিত আছো, যে হাইড্রোলিক ব্রেক সিস্টেম, সেখানে ব্রেক খুব ভালো হয়। যদিও এখন আরও অন্য ধরনের উন্নত ব্রেক সিস্টেম তৈরি হয়ে গেছে। তো হাইড্রোলিক ব্রেকটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখে নিই। কিভাবে কাজ করে হাইড্রোলিক ব্রেকটা? ধরো দেখবে যখন বাইক, তোমরা কেউ যদি বাইক সম্পর্কে জানো আর কি, দেখবে বাইকের যে সামনেটা সেখানে একটা এরকম কালো খাপটির মতো একটা জিনিস থাকে, ওখানে ব্রেক অয়েল দেয়, লাল রঙের ব্রেক অয়েল দিয়ে দেয়। এই ব্রেক অয়েলটা একটা নলের মধ্যে প্রবাহিত হয়। তো আমরা কি করি, এখানে একটা পাত্র থাকে এরকম সিলিন্ডারের মতো দেখতে, তার মধ্যে ব্রেক অয়েল থাকে, এর মধ্যে লাল রঙের ব্রেক অয়েল, নাম দিলাম ব্রেক অয়েল, ব্রেক অয়েল, ব্রেক অয়েল থাকে। এবার এই যে চ্যানেলটা, সেই চ্যানেলটা অনেক দূর চলে যায়, দুটো চাকা পর্যন্ত এটা বিস্তৃত থাকে, কারণ এটাই ব্রেক করাবে। এবার আমি একটা চাকা আঁকাচ্ছি, অন্য চাকাটা আরো দূরে অবস্থিত। ধরো এখান থেকে এরকম একটা নল, আর একটা নল চলে আসলো। এইবার তুমি এখানে এরকম একটা রডের মতো আছে, একটু ফাঁকা এই জায়গাটাতে, যাতে তেলটা আসতে পারে এর ভেতরে। এর নিচে আর একটা রড আছে, এটা ফিক্সড। এবার তেলটা এখানে আসতে পারে। এখানে একটা পিস্টন লাগানো আছে। পিস্টন মানে কি, একটু আগে বললাম যে যেটা মুভ করতে পারে এদিক ওদিক। এখানে একটা পিস্টন লাগানো আছে যেটা মুভ করতে পারে। এবার এই যে পিস্টন, এই পিস্টনের সাথে এই জায়গাটাতে একটা এরকম অর্ধচন্দ্রের মতো একটা রড আটকানো থাকে। এখানে একটা অর্ধচন্দ্রাকৃতি রড আটকানো থাকে, হয়েছে। আর এখানে একটা রাবার, সেম জাতীয় একটা রাবার আটকানো থাকে, এখানে সেম জাতীয় একটা রাবার আটকানো থাকে। আর গোটা জিনিসটা হচ্ছে এরকম একটা চাকার মধ্যে এই গল্পটা হয়। এখানে এই দুটোর মধ্যে একটা স্প্রিং দিয়ে আটকানো থাকে। এই স্প্রিংটা কিন্তু উপরে, নলের ভেতরে না, মানে ছবিটা দেখে মনে হচ্ছে যেন নলের ভেতরে স্প্রিং, তা না, বাইরে। এই একটা এখানে স্প্রিং আটকানো থাকে। আর এই যে তেলটা, এর সাথে পায়ের যে প্যাডেল, মানে পায়ে যেখানে ব্রেক দেয়, পা দিয়ে যেটাতে ব্রেক করে, সেই প্যাডেলটা আটকানো, প্যাডেল। এবার তুমি কি করবা, সিস্টেমটা আমরা বুঝে নিই একটু। তুমি প্যাডেলে ব্রেক দিলে, মানে প্যাডেলে প্রেস করলাম, প্যাডেলে প্রেস করলাম। যেই প্রেস করলে একটা প্রেশার পড়ে গেল এখানে, এই পিস্টন, এই পিস্টনটাতে একটা প্রেশার পড়ে ধাক্কা বাঁধলো, তাহলে পিস্টনটা এখানে চলে আসলো। তার মানে এখানে একটা প্রেশার আসে, এখানে একটা প্রেশার আসে। এবার লিকুইড বলবে আমার উপর প্রেশার পড়েছে, যেখানে যেখানে আমি রিলিজ করতে পারবো, পাস্কাল বলেছে যেহেতু, সেখানে সেখানে আমি রিলিজ করবো। প্রেশার প্রেশার প্রেশারের, এই প্রেশারের এখান থেকে বললো আমি এখানে প্রেশার দিতে পারবো। এখানে পারবা না, এখানে তো আবদ্ধ, পারছি না। এইটা মুভেবল, তাহলে এখানে একটা প্রেশার দিলা, এখানে একটা প্রেশার দিলা। এইটা মুভেবল, এখানে প্রেশার দিলা, প্রেশার দিলা। তাহলে যেই প্রেশার দিলে
সাথে সাথে কিন্তু সেই প্রেশারটা দেখো রডের মধ্যে অর্ধচন্দ্রাকৃতি প্লেটটাতে পড়ছে। তাহলে এটাতে যেই প্রেশার পড়বে তাহলে সে আবার রাবারকে দিবে, তাহলে রাবার এটা কিন্তু সাইডে সরে যেতে চাবে, সরে যেতে 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 যেই এখানে রাবারটা আটকে যাবে তাহলে দেখো ব্রেক হয়ে যাচ্ছে, মানে রাবারটা চাকাটাকে টেনে ধরলো, ব্রেক হয়ে যাচ্ছে, হয়ে গেল। তাহলে এই জায়গাটাতে চলে গেছে, আবার এটাকে ফিরিয়ে আনতে হবে। তো স্প্রিংটা দেখো প্রসারিত হয়ে গেছে, যেই তুমি এই প্যাডেলটা ছেড়ে দিবা, মানে যেই ব্রেক রিলিজ হয়ে গেল সাথে সাথে কিন্তু স্প্রিংটা ওকে আবার আগের জায়গায় নিয়ে চলে আসে। মানে স্প্রিং বড় হয়ে গেছে, স্প্রিং তো বড় থাকতে পারে না, যেই তুমি প্রেশার ছেড়ে দিলা, মানে পায়ের ব্রেকটা যেই ছেড়ে দিলা সঙ্গে সঙ্গে প্রেশার রিলিজ হয়ে গেল, এ কিন্তু আবার আগের জায়গায় চলে আসে। তাহলে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে আমরা বলি হাইড্রোলিক ব্রেক সিস্টেম। হাইড্রোলিক ব্রেক সিস্টেমের মাধ্যমে এইভাবে আমরা ব্রেকটা কাজ করি। তোমাদের বইয়ে পরিষ্কার আছে, কিন্তু তথ্যগুলোকে এইভাবে সাজানো নয়, ছবিটা আছে একটুখানি অল্প বলে দিয়েছে। আশা করি তোমাদের এটা পরিষ্কার করতে পেরেছি। এই হাইড্রোলিক ব্রেক সিস্টেম চলবে। নেক্সট তোমাদের বইয়ে দেখবে আর একটা জিনিস আছে, একদম বইয়ের যে থিওরিগুলো ছোট্ট ছোট্ট থিওরি, সেই থিওরিগুলো নিয়ে আজকে বলছি। খুব যে অ্যাডভান্স লেভেল সেটা কিন্তু বলছি না। আগের দিন আমরা তুলনামূলকভাবে প্লবতার যে বিষয়গুলো বলেছিলাম সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই অ্যাডভান্স ছিল। আজকেরটা একদম জেনারেল যে বইয়ের থিওরি, কারণ তোমাদের 11-এ কেবল তোমরা 11-এ এখনও ওঠোনি, লকডাউন পর্ব যাবে, কবে তোমাদের রেজাল্ট বাড়াবে সে নিয়েও তোমরা শিওর না, কবে 11-এ ভর্তি হবা সেটা নিয়েও তোমরা শিওর না, তাই অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে বইগুলো। এবার চলে যাবো একদম সরাসরি আর্কিমিডিজের নীতি আমরা পড়েছি। আর্কিমিডিজের নীতি থেকে কি কি আমরা লাভ পেতে পারি দেখা। তো ধরো তোমাকে একজন বলল যে আমি একটা বস্তুর আয়তন মাপতে চাই। তো বললো আয়তন মাপতে চাও, তো এমনি তো আমরা ক্লাস 10-এ ফর্মুলা পড়ে আসছি না, কিরকম বললো ঘনকের আয়তন বাহুর কিউব, তারপরে গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, তারপরে চোঙের আয়তন পাই আর স্কোয়ার। বার করে দেবে ফর্মুলা দিয়ে, বা ভালো কথা। তো তোমাকে যদি একটা এবড়ো খেবড়ো পাথর দেওয়া হয় তাহলে তুমি কি করে বার করবে? তখন কিন্তু তোমাদের মাথায় প্রবলেম চলে আসে। কেন? তার মানে অনিয়তাকার যদি বস্তুটা হয়, কোনো তুমি যদি আকার না পাও তাহলে কিন্তু তার ক্ষেত্রে তুমি কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে না। আর্কিমিডিস বলল যে আমার সূত্রের মাধ্যমে কিন্তু সেটা সম্ভব। কি করে? ধরো এই সেই পাথর, এই পাথরটাকে তুমি বায়ুতে এর ওজন করে নেবে, ওজন। তো ধরো এর বায়ুতে ওজন, ওজন মানে ভর ইন্টু জি, বায়ুতে ওর ওজন হলো W1 গ্রাম বা W1 ওজন, সিজিএস পদ্ধতিতে W1 একক, গ্রামটা বলিনি। এবার একে কি করো, এবার একে তুমি একটা পাত্র নাও, এর মধ্যে এটাকে সুতো দিয়ে, ধরো সুতোর সমেত আগের বার ওজন করেছিল, সুতো সমেত একে ওজন করেছিল, সেটা ছিল W1 একক। এবার তুমি সেই সুতো সমেত ওকে জলের মধ্যে ডুবিয়ে দিলাম, নিশ্চয়ই একটা প্লবতা বল কাজ করবে। প্লবতা বল যেহেতু উপর দিকে কাজ করবে, তুমি এটাকে একটা স্প্রিং টুলার সাহায্যে এটাকে ওজন মেপে নাও। স্প্রিং টুলা কিভাবে কাজ করে এটাকে বলা হয়েছিল, স্প্রিং টুলাতে তুমি যখন জলে নিমজ্জিত অবস্থায় ওজন বার করলে সেটা ধরো W2, তাহলে জলে নিমজ্জিত অবস্থায় ওজন কত হলো W2 বা গ্রাম, সিজিএস পদ্ধতিতে নেবে। কেন কমলো? কারণ কমলো হচ্ছে প্লবতার জন্য। কত কমলো? তাহলে ওজন হ্রাস, ওজন হ্রাস সমান সমান কত? W1 মাইনাস W2 একক। ওজন হ্রাস কার সঙ্গে সমান? বস্তুর নিমজ্জিত অংশের সম আয়তন তরলের ওজনের সঙ্গে সমান। এবার বস্তুর নিমজ্জিত অংশের আয়তন কত? তুমি তো গোটাটাকেই চুবিয়েছো, তাহলে বস্তুর আয়তন যদি ভি হয় তাহলে নিমজ্জিত অংশের আয়তন কত হবে? ভি। তাহলে নিমজ্জিত অংশের তরলের আয়তন ভি, বস্তুর আয়তন ভি, তাহলে তরলের আয়তন ভি। তাকে যদি তরলের ঘনত্ব দিয়ে গুণ করো তাহলে তরলের ভর পাবা, তাকে যদি জি দিয়ে গুণ করো তাহলে তরলের ওজন পাবা, যেটাই প্লবতা। আর এই প্লবতাই হচ্ছে কমাচ্ছে, তার মানে যতটা কমেছে ততটার জন্য দায়ীকে প্লবতা। তাহলে তুমি এখান থেকে দেখলাম W1 মাইনাস W2 সমান সমান ভি ডিজি। তাহলে ডি সমান সমান W1 মাইনাস W2 ডিভাইডেড বাই কত আসছে? ভি
সরি ভি সমান সমান আয়তন বার করতে যাচ্ছিলাম, ভি সমান সমান ডিভাইডেড বাই ডিজি। এবার যদি তুমি এগুলোকে সব সিজিএস পদ্ধতিতে নাও তাহলে এটা গ্রাম, এটা গ্রাম। আর যদি তরলটাকে জল নাও তাহলে জলের ঘনত্ব 1, তখন ফর্মুলা কি হয়ে যাবে W1 মাইনাস W2 ডিভাইডেড বাই জি। যদি জল নাও এবং সিজিএস পদ্ধতিতে নাও তাহলে ডি ইকুয়াল টু কত হবে 1। যদি মনে রাখবে এখানে সবাই ভুল করে কি যে ডি এর মান যেহেতু 1 সব জায়গায় 1 বসায়, কিন্তু এসআই পদ্ধতিতে কিন্তু জলের ঘনত্ব 1000 হয়ে যাবে, তখন কিন্তু নিচে 1000 বসাতে হবে। অনেক অঙ্ক এই জন্য কিন্তু ভুল হয়ে যায়। তাহলে তুমি যেটা বার করলা সেটা হচ্ছে বস্তুর আয়তন বার করে ফেলেছো W1 মাইনাস W2 ডিভাইডেড বাই ডিজি। এটাই মনে রাখবে, ডিজি মনে রাখবে। এবারে তুমি বললো যে তাহলে স্যার বস্তুর তো আয়তন পেয়ে গেলাম, বস্তুর ঘনত্ব কত? একজন বলল কেন ডি? বললো না ডি তো বস্তুর ঘনত্ব না, ডি তো তরলের ঘনত্ব, বস্তুর ঘনত্ব কত? বললাম ঠিক আছে বার করবো। আচ্ছা বস্তুর বায়ুতে ওজন কত? W1। ওই সুতোর ভরটাকে নগণ্য মনে করে দাও, এত ছোট তুমি সুতো নিয়েছি, ঠিক আছে? তাহলে ক্যালকুলেট, নাহলে আবার সুতোর ভর এখান থেকে বাদ দিতে হবে। যদি তোমাকে বলে দেয় যে বস্তুর প্লাস সুতোর ওজন W1 আর সুতোর ওজন আবার আলাদা করে তুমি বার করে নিলা, নিয়ে বস্তু থেকে যদি তুমি সুতোকে বাদ দাও তাহলে বস্তুর ওজন পাবো। তো আমি ধরো আপাতত সুতোর ওজনটাকে নেগলিজেবলি স্মল মানে বাদ দিয়ে দিচ্ছি, W1ই হচ্ছে বস্তুর বায়ুতে ওজন, মানে বস্তুর সত্যি করে ওজন। এবার বললো যে তাহলে বস্তুর ওজন হচ্ছে W1, তাহলে ভর কত? তো ভর মানে তো জানো তুমি ওজনকে যদি জি দিয়ে ভাগ করো তাহলেই ভর হয়ে যায়, তাহলে তুমি কিন্তু বস্তুর ভর পেয়ে গেলে। আবার বস্তুর আয়তনও তুমি বের করে রেখেছো, ভরকে যদি আয়তন দিয়ে ভাগ করো তাহলে কিন্তু ঘনত্ব পেয়ে যাবে। তাহলে বস্তুর ঘনত্ব সমান সমান ভর হচ্ছে W1 বাই জি, আর আয়তন হচ্ছে W1 মাইনাস W2 বাই ডিজি। জিজি কেটে গেল, ডিটাকে উপরে নিয়ে যাও W1 ইন্টু ডি ডিভাইডেড বাই W1 মাইনাস W2। এবার যদি তুমি জল নিতে, জলের জন্য ডি এর মানটা কত হয়ে যেত 1, তখন ফর্মুলাটা কি আসতো? যদি সিজিএস পদ্ধতিতে নিতা তাহলে W1 ডিভাইডেড বাই W1 মাইনাস W2, অর্থাৎ বস্তুর ঘনত্ব তুমি বার করে ফেলতে পারলা আর্কিমিডিসের সূত্র প্রয়োগ। এইবার তোমাদের মধ্যে একজন বুদ্ধি করে বললো যে দাদা তুমি তো এগুলো সবই করে ফেলছো, দেখা যাচ্ছে ভালোই ফিজিক্সটা পড়াচ্ছ, কিন্তু যদি মোম নেই, মোমকে তো তুমি ডুবাতে পারবা না, মোম তো জলের মধ্যে ভেসে থাকবে। তার মানে কেন ভেসে থাকছে? তার মানে মোমের ঘনত্ব জলের ঘনত্বের থেকে কম, সেই জন্য মোম ভেসে থাকছে, মানে প্লবতা বেশি, সেই জন্য মোম ভেসে। তাহলে আমি কি করে বার করবো? তাও বুদ্ধি কিন্তু তোমাদের কাছে আছে। কিরকম? তুমি প্রথমে কি করলা, মোমকে নিয়ে নিলা, মোম তো ডুববে না জলের মধ্যে, মোমের সঙ্গে ধরো একটা ঢিল বেঁধে দিলা, একটা বড় ঢিল, পাথরের ঢিল মোমের সাথে বেঁধে দিবা, দিয়ে ওটাকে ডুবাবে, এই প্ল্যান করেছো। এবার তুমি মোম আর ঢিল এই দুটোকে নিয়ে বায়ুতে ওজন করো, তাহলে মোম প্লাস ঢিল, ঢিল চিল হয়ে গেছে ঢিল, মোম প্লাস ঢিল, আমার হাতের লেখা খুব খারাপ বুঝিনি একটু, সমান সমান বায়ুতে, ও মোম প্লাস ঢিল বায়ুতে, বায়ুতে হলো ধরো W1 গ্রামই ধরলাম, ঠিক আছে? এইবার তুমি কি নিলা, তুমি শুধু ঢিলকে বায়ুতে নিলে, ঢিল খুব একটা লাভ হবে না বোধহয়, থাক ঢিলটা বায়ুতে নিচ্ছি না, পরে নেবে। মোম প্লাস ঢিল বায়ুতে তুমি নিলা W1 গ্রাম, দেখি কি করে করা যায়। এবার তুমি জল যেটা নিলা, জলের মধ্যে মোম আর ঢিলকে, মোম আর ঢিল, এটা ঢিল এটা মোম, দুজনকে চুবিয়ে দিল, দিয়ে যেটা পেলে স্প্রিং তুলার মাধ্যমে ওজন, সেটা হলো W2 গ্রাম হয়েছে। তাহলে মোম প্লাস ঢিল, আচ্ছা মোম প্লাস ঢিল, ধরো মোম বায়ুতে নিলাম, মোমকে শুধু বায়ুতে নিলাম W1 গ্রাম। এবার মোম প্লাস ঢিল জলে, তাহলে এই W1 W2 জায়গায় লিখলাম মোম প্লাস ঢিল, মোম প্লাস ঢিল আবার চিল হয়ে গেছে, সেটা হচ্ছে W2 জলে।
এবার শুধু ঢিল নিলাম জল, ঢিল জলে, শুধু ঢিলকে জলে করলাম, ধরো W3। এবার তুমি এই W2 থেকে W3 কে বাদ দিলে, W2 মাইনাস W3 কি পাচ্ছে? দেখো মোম প্লাস ঢিল জলে, তাহলে মোম প্লাস ঢিল দুজনেই জলে, মাইনাস ঢিল জলে, তাহলে ঢিল ঢিল কেটে গেল, তার মানে তুমি পেয়ে গেলাম মোম জলে। দেখো মোমকে কিন্তু তুমি জলে ডুবাতে পারতা না, কিন্তু এবার মোম জলে কত পেয়ে গেল। মোম বায়ুতে কত? W1। মোম জলে কত পেয়ে গেলাম। ঠিক আগের বারের গল্প কিন্তু চলে আসে। তার মানে তুমি বায়ুতে ওজন করতা আর জলে ওজন করতা। তুমি মোমের ক্ষেত্রে জলে ওজন করতে পারছিলে না, তুমি অন্য বুদ্ধি খাটিয়ে করলে, তাহলে মোম জলে পেয়ে গেছো, মোম বায়ুতে পেয়ে গেছো, কমে গেছে। কেন কমেছে? লৌহতার জন্য। তাহলে কত কমলো? তাহলে কমলো, কত কমলো? W1 মাইনাস W2 মাইনাস W3 কমলো। কেন কমলো? লৌহতার জন্য। লৌহতার মান কত? বস্তুর সম-আয়তন তরলের ওজনের সঙ্গে সমান। ঠিক আগের বারের মতো V ইন্টু D ইন্টু G। ডি কিন্তু তরলের ঘনত্ব, সমান সমান W1 মাইনাস W2 প্লাস W3। তাহলে এখান থেকে তুমি কিন্তু V এর মান পেয়ে যাচ্ছ W1 মাইনাস W2 প্লাস W3 ডিভাইডেড বাই DG। W1 কি? মোম বায়ুতে। W2 কি? মোম প্লাস ঢিল জলে। W3 কি? ঢিল জলে। ঢিল জলে, মোম প্লাস ঢিল জলে, শুধু মোম বায়ুতে বাই DG। ডি হচ্ছে তরলের ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এই পেয়ে গেল আয়তন। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। লাস্ট যেটা করব আজকে, যেটা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে মিশ্রণ। মিশ্রণের যে উপাদান, সেই উপাদানের যে পরিমাণ, সেই পরিমাণকে আমরা কি করে নির্ণয় করব? কিরকম মিশ্রণ? ধরো তোমাদের বাড়িতে মা বলল যে এবার একটা সোনার গয়না বানাতে হবে। সোনার গয়না বানাতে গেল, তো সোনার সাথে যা যা মিশায় ওরা মিশিয়ে দিয়েছে। ধরো ব্রোঞ্জ বা তামা মিশিয়েছে সোনার সাথে। তো এবার তোমার মা বাড়িতে এসে বললো, হ্যাঁ রে, আমি তো এরকম সোনার গয়নাটা কিনে আনলাম, দেখ তো এটা সঠিক না ভুল। তুমি সঙ্গে সঙ্গে বললাম, মা আমার কাছে তো কোনো যন্ত্রপাতি নাই যে আমি মেপে দেব। বললো, তাহলে তোকে বিজ্ঞান নিয়ে পড়ি, আমার লাভটা। তখন তুমি বললা যে ঠিক আছে, দেখি তো আর্কিমিডিজের সূত্র প্রয়োগ করে কিছু করা যায় কিনা। তুমি ধরে নিলা সোনা আছে M1, তামা আছে M2, ধরে নিলা, কিন্তু জানো না। এবার আংটিটা নিয়ে আসলা, আংটিটাকে বাড়িতে দাঁড়িপাল্লাতে মাপলা, মেপে দেখলা ওজন হলো W গ্রাম। মানে অ্যাকচুয়ালি গ্রাম তো ওজনের একক হয় না, গ্রাম হচ্ছে ভরের একক। তো তুমি ওজন মাপলা, তার রেসপেক্টিভ যেটা ভর, মানে তাকে যদি জি দিয়ে ভাগ করো যেটা পাবা, তাই W গ্রাম বললাম। মানে ওজনটাকেই গ্রামে প্রকাশ করলে জি দিয়ে W গ্রাম বললাম। তুমি এমন বলতে পারো যে আমি W ওজন মাপলাম, ওজন W, ঠিক আছে, ওজন W ধরলাম, ওজন হচ্ছে W, তাহলে আমার ভর, ওজনকে যদি জি দিয়ে ভাগ করি তাহলে ভর পাবো, এত গ্রাম হচ্ছে আমার ভর। তাহলে এটা হচ্ছে আমার অরিজিনাল আংটিটার ভর হচ্ছে W/G গ্রাম। সোনা কত ধরেছি? M1, তামা কত ধরেছি? M2। এবার তুমি তোমাদের প্র্যাকটিক্যাল বই বার করে দেখলা যে হ্যাঁ রে, সোনার ঘনত্ব বা তামার ঘনত্ব কি বইয়ের পেছনে দেওয়া থাকে? হ্যাঁ থাকে। সোনার ঘনত্ব দেখলা D1, বা গুগল টুগল সার্চ করে সোনার ঘনত্ব বার করলা D1, তামার ঘনত্ব বার করলা D2। এটা জানো তুমি। তুমি জানো না M1 আর M2 জানো না, এই দুটো তুমি জানো না, ধরেছো। D1 আর D2 তুমি জানো উইথ দ্য হেল্প অফ গুগল। এবার একজন বললো যে M1 এটাকে ধরেছি, এটাকে তো M2 ধরার কোনো প্রয়োজন নেই। কেন? বলে এটা যদি M1 হয় তাহলে মোট তো W/G, সোনা প্লাস তামা, এটা থেকে যদি এটাকে বাদ দিস তাহলে তো M2 পাবি। বললো ঠিক আছে, তাহলে আর একটু সোজা করে দিই, W/G মাইনাস M1। তাহলে আমাদের অজানা হচ্ছে M1, এটা D1, এটা D2 হয়েছে। তুমি এগুলো জেনে গেলে।
এবার তুমি বললা যে আমি বস্তুটার আয়তন বার করব। কি করে আয়তন বার করবো? আচ্ছা, এটাকে ডব্লিউ না বলে W1 বলছি, কারণ এর আগে থেকে সবগুলোকে W1 বলে আসছে। তুমি আবার সেই বস্তুকে বায়ুতে ওজন করলা, W1 হলো, জলে ওজন করলা, W2 হলো, করে তুমি যেটা বস্তুর আয়তন এর আগের বার করলা, ঠিক একইভাবে আমরা লিখছি W1 মাইনাস W2 ডিভাইডেড বাই ডিজি, ডি যেখানে তরলের ঘনত্ব। তুমি বস্তুর আয়তনকে বার করে ফেললে, হয়ে গেল। W1 কি বায়ুতে, W2 কোথায়? W2 হচ্ছে জলের ওজন। এটা এর আগের বার করেছি বলে আর করলাম না, ভি পেয়ে গেল। এবার একজন বললো যে এটার ভর কত? M1, ঘনত্ব কত? D1, তাহলে আয়তন কত? M1 বাই D1। এটা সোনা। হ্যাঁ, তামা কত আছে? তামা আছে W1 বাই G মাইনাস M1। তাকে যদি D2 দিয়ে ভাগ করিস তাহলে পাবি তামার আয়তন। এবার সোনা আর তামা তো মিশে গেছে, কিন্তু দুজন তো বিক্রিয়া করছে না, দুজনের আয়তন তো আগে যা আয়তন ছিল দুটাকে যোগ করলেই তো পরের আয়তনটা পাবো। কারণ তুমি চিন্তা করে দেখো, এতখানি সোনা মেশালা, এতখানি তামা মেশালা, মোট আয়তন কিন্তু V1 প্লাস V2 মিলেই মোট আয়তন, তাহলে মোট আয়তন এটা যোগ এটা। আবার তুমি আর্কিমিডিসের সূত্রের মাধ্যমে পেয়েছো এটা আয়তন, তাহলে এই দুজনকে সমান করে দাও। এবার দেখো এইভাবে বইয়ে পড়া আছে, তুমি W1 বায়ুতে ওজন মেপেছো, W2 জলে ওজন মেপেছো জানো, ডি তরলের ঘনত্ব, যদি জল নাও 1 বসিয়ে দিবা সিজিএস পদ্ধতিতে, অন্য কোনো যদি তরল নাও প্র্যাকটিক্যাল বই থেকে তরলের ঘনত্ব বার করে ফেলবে, নিয়ে এখানে বসাবো। জি এর মান 9, যদি সিজিএস এ নাও 980 তুমি জানো, M1 তুমি জানো না, বার করতে হবে। D1 ঘনত্ব তুমি জানো, W1 তুমি জানো, M1 তুমি জানো না, D2 তামার ঘনত্ব তুমি জানো। তাহলে এই সমীকরণের মধ্যে শুধু তুমি জানো না M1, এখান থেকে M1 এর মান বার করবে, বইয়ে পড়া আছে, আমি আর করলাম না, ঠিক আছে। এখান থেকে M1 ক্যালকুলেশন করার ক্ষমতা তোমাদের আছে, তোমরা 11-এ পড়ো। আমি বাদ বাকিটুকুনি এটুকুনি বলে দিলাম যে আমরা কিন্তু এখান থেকে M1 অর্থাৎ সোনার পরিমাণ বার করতে পারবো। এবার তুমি যদি দেখো যে না M1 আর W1 বাই G সমান হচ্ছে, তার মানে যতটা সোনা দিয়েছে সেটা পিওর, গোটাটাই সোনা, যদিও থাকে না। এবার যদি M1 আর W1 বাই G সমান হয়, যত অসমান হবে তত তামার পরিমাণ কি বেশি, তার মানে তুমি বুঝবা বেশি ডুপ্লিকেসি হয়েছে। তাহলে আমরা কিন্তু বাড়িতে বসে এটাকে মেজার করে ফেলতে পারবো, বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আমরা অবিশুদ্ধ যদি কোনো পদার্থ থাকে তাতে কোনটা কি কি পরিমাণে আছে সেই মেজারমেন্ট কিন্তু আমরা করতে পারবো। আজকে এখানেই রাখছি, পরের দিন আবার আমরা হাজির হব উৎস্থিতিবিদ্যার 4র্থ পার্ট নিয়ে। আজকে 3য় পার্ট শেষ করলাম, আজকে এখানেই শেষ করছি। তোমরা